বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ফেনী। এই ফেনী জেলাটি চট্টগ্রামকে ঢাকার সাথে সংযুক্ত করেছে। অনেকে বলাবলি করছে যে ভারতের চিকেন নেককে দখল করলে ভারত বাংলাদেশের ফেনী এলাকা দখল করে নিবে, এতে করে চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। তবে সত্যি কি চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করা সম্ভব? তাছাড়া ভারতের সাথে বাংলাদেশ কিভাবে সম্পর্ক ঠিক করে নিতে পারে? কারণ প্রতিবেশী দেশ হিসেবে একে অপরকে সাহায্য করাটাই শ্রেয়। প্রতিবেশী দেশ হিসেবে একে অপরের সাথে লড়াই করে কোনোভাবেই টিকে থাকা যায় না। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফেনী জেলা নিয়ে কথা বলবো। সত্যি কি ভারত এই ফেনী জেলাটি দখল করে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে দিতে পারবে? ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেনীতে এত বন্যা হয়ে ঢাকা এবং চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় অনেকে সন্দেহ করছে অদূর ভবিষ্যতে কি বাংলাদেশের চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার পরিকল্পনা হচ্ছে। কারণ ফেনী জেলার মাধ্যমে চট্টগ্রাম এবং ঢাকার যোগাযোগ হয়। যদি ফেনীতে কিছু হয় তাহলে ঢাকা এবং চট্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কাগজে কলমে ভারত এবং বাংলাদেশ সব থেকে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র এবং তারা একে অপরের বাণিজ্যিক অংশীদার। আর এ কারণে খুব সহজে প্রয়োজনীয় পণ্য ভারত থেকে আমদানি করতে পারে বাংলাদেশ। কিন্তু গত 15 বছরে ভারত শেখ হাসিনাকে অন্ধভাবে সমর্থন করায় মানুষের মধ্যে চরম ভারত বিরোধিতা তৈরি হয়েছে। এই বিরোধিতা এমন এক পর্যায়ে গিয়ে থেকেছে যে সরকার বিরোধী জনমতের ক্ষেত্রেও এই ভারত বিরোধিতা ঠাঁই পেয়েছিল। কিন্তু আগের সরকার এখন আর নেই, আর এই সুযোগে মানুষ ভারত বিরোধিতার প্রায় সবটাই ঢেলে দিচ্ছে। ভারত চাইলে বাংলাদেশের মানুষের মধ্যে এই ঘৃণাটা কমাতে পারত। তাদের শুধুমাত্র নতুন সরকারকে দ্রুত সমর্থন দিতে হতো এবং বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন জানানো। এই দুইটি কাজ করলে ভারতের প্রতি বাংলাদেশের বিরোধিতা একটু হলেও কমে যেত। কিন্তু ভারতের বিপরীতে চলে যায়। তাদের মিডিয়া থেকে শুরু করে তাদের রাজনীতিবিদরাও বাংলাদেশের বিপ্লবকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়টা সবার উপরে তুলে এনেছে। এই বিষয়গুলো মানুষের মধ্যে ভারত বিরোধিতা তুঙ্গে তুলেছে। আর এ কারণে মানুষ অতি উৎসাহে 7 সিস্টার্সের ম্যাপ আঁকা শুরু করেছে, এমনকি বাবরকে নিয়ে মাতামাতি করা শুরু করেছে। অনেকে আবার ভারতের সাথে যুদ্ধ প্রত্যাশা করে বসে আছে। ভারতের 7টি রাজ্য কিন্তু বাংলাদেশের সাথে একেবারে লাগালাগি। এই 7টি রাজ্যের আশেপাশে রয়েছে চীনের অবস্থান। ভারত 7 সিস্টার্সে যেতে পারে একটি রাস্তা ব্যবহার করে, সেটি হচ্ছে শিলিগুড়ি করিডর, যেটি নেপাল এবং পঞ্চগড়ের মাঝখানে রয়েছে। ভারতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে অনেক সময় লেগে যায়। তাছাড়া 7টি রাজ্যই হচ্ছে পাহাড়ি, তাই এখানকার যোগাযোগ ব্যবস্থা স্মুথ না। এই সকল রাজ্যে আবার অনেক বিচ্ছিন্নতাবাদী বসবাস করে এবং তারা ভারত থেকে আলাদা হতে চায়। যদি এইসব রাজ্যের কেউ স্বাধীনতা ঘোষণা করে দেয় তাহলে ভারতের অতিরিক্ত সেনা আনতে আনতে অনেক বেশি সময় লেগে যাবে। আর এই অবস্থা সামাল দিতে ভারতের বাংলাদেশকে প্রয়োজন হবে। তাছাড়া শিলিগুড়ি করিডর বা চিকেন নেককে নিরাপদ রাখতে বাংলাদেশের অনেক বেশি হেল্প দরকার। যদি বাংলাদেশ এই দুইটি জায়গায় ভারতকে বিপদে ফেলতে চায় তাহলে ভারত সত্যি অস্থিতিশীল হয়ে যাবে। 2004 সালে বাবর চীন থেকে 10টা অস্ত্র এনেছিল এবং 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদেরকে দিতে চেয়েছিল, আর এটি ভারতকে বেশ চাপে ফেলতে পারত। আর বাবরের সেই কাজটিকে বাংলাদেশের নতুন প্রজন্ম অনেক বাহবা দিচ্ছে, এমনকি অ্যাপ্রিসিয়েট করছে। যদি বাংলাদেশে অবস্থানরত ভারতের এমবেসিকে আমরা ঘেরাও করি তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক শত্রুতা হয়ে যাবে। এই শত্রু সম্পর্কটি বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক দেখে আসি। আসল ব্যাপারটি হচ্ছে আপনি আপনার এলাই চেঞ্জ করতে পারবেন, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রকে কখনোই চেঞ্জ করা যায় না। এবং দেশের স্থিতিশীলতার জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক কিছু আমদানি করতে হয় ভারত থেকে, এটা না হয় আপনি অন্য কোনো দেশ থেকে আমদানি করতে পারবেন। যদিও এতে খরচ কিছুটা বেশি পড়বে, তবে সেটি মানিয়ে নেওয়া যাবে। কিন্তু দেশের স্থিতিশীলতাও প্রতিবেশী রাষ্ট্রের উপরে অনেকটা নির্ভর করে। ভারতের অখণ্ডতার জন্য যেমন 7 সিস্টার্স গুরুত্বপূর্ণ, বাংলাদেশেরও কিন্তু এমন একটি অঞ্চল রয়েছে, সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। চট্টগ্রামেও কিন্তু একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে যারা ভারত এবং মিয়ানমার সীমান্ত থেকে অস্ত্র এবং শক্তি পায়। বাংলাদেশ যদি 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দেয় তবে ভারত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এই বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দিবে। তখন কিন্তু পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে লড়াই লেগে যাবে। এবং আরেকটি ভয়ের খবর হচ্ছে ভারতের জন্য চিকেন নেক যেমন গুরুত্বপূর্ণ তেমন বাংলাদেশের চট্টগ্রামকে ঢাকার সাথে কানেক্ট রাখতে এই ফেনী জেলাটা অনেক গুরুত্বপূর্ণ। যদিও ফেনীর সাথে যে সমুদ্র অঞ্চল রয়েছে সেটা বাংলাদেশের নিজস্ব, তাই চিকেন নেকের মতো এটা অতটাও সেন্সিটিভ না। কিন্তু তারপরও যেহেতু মেঘালয়, মণিপুর, ত্রিপুরাতে প্রতি বছর প্রচন্ড বৃষ্টি হয়, তাই সেখানকার নদীগুলোর মধ্যে যদি আন্তঃসংযোগ করা যায় এবং পানিগুলো যদি ফেনী জেলার উপর দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে প্রাকৃতিক বন্যার পাশাপাশি মানব
সৃষ্ট বন্যা ফেনীকে পুরো ডুবিয়ে দিবে। আর এই সুযোগে 1 থেকে 2 মাস চট্টগ্রামকে ঢাকা থেকে আলাদা রাখা যাবে। আর এই অবস্থায় পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী যদি ঝামেলা বাঁধায় তবে বাংলাদেশের জন্য ঠেকানো অনেক কষ্টকর হয়ে যাবে। যদিও ফেনীতে বন্যা হলে পার্বত্য চট্টগ্রামেও বন্যা হবে, আর এর ফলে বিচ্ছিন্নতাবাদী আহামরি কিছু করতে পারবে না, কিন্তু তারপরে একটি আশঙ্কার জায়গা থেকে যায়। আর এই আশঙ্কা তৈরির চাবি ভারতের হাতে রয়েছে। তাই আপনারা যারা ভাবছেন বাংলাদেশে যেহেতু ভারতপন্থী সরকারের পতন হয়েছে তাই ভারতকে আমরা সব দিক থেকে হারিয়ে দিতে পারবো, ভারত আমাদের কিছুই করতে পারবে না, তারা আসলে ভুল করছেন। সত্যি কথা হচ্ছে সামরিকভাবে বলেন কিংবা অর্থনৈতিকভাবে ভারত বাংলাদেশের থেকে শক্তিশালী। বাংলাদেশ ভারতের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করলে ভারতের মতো দেশ কিন্তু ছেড়ে কথা বলবে না। তাই বাংলাদেশের ভারতের সাথে শত্রুতা করা যাবে না। প্রতিবেশী দেশের সাথে শত্রুতার সম্পর্ক কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। তবে এই মুহূর্তে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে রাগ, এটা মূলত গত 10-15 বছরে বাংলাদেশকে নিয়ে ভারতের নানান নীতি এবং অসম চুক্তির কারণে। এটা মূলত ভারত নিতে পেরেছে শেখ হাসিনার সরকারের কারণে। তাই ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষ যা ভাবে তার দোষ ভারতের না যতটুকু, তার থেকে বেশি দোষ হচ্ছে শেখ হাসিনা সরকারের। বর্তমানে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের বেশিরভাগই আমেরিকাপন্থী এবং বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে এই সরকারের উপর আমেরিকার প্রভাব থাকবে এবং আমেরিকা এই অঞ্চলের 2 উঠতি শক্তি ভারত এবং চীনের উপরে নজরদারি করার জন্য বাংলাদেশের উপরে প্রভাব রাখতে চাইবে। আর এই বিষয়টি চায়না এবং ভারত দুজনের নেতিবাচকভাবে নিবে এবং দুই দেশই বাংলাদেশের উপরে প্রতিশোধ পরায়ণ হতে পারে এবং আমেরিকাপন্থী সরকারকে হটানোর জন্য চায়না এবং ভারত একসাথেও কাজ করতে পারে। যেহেতু মায়ানমারে চীনের প্রভাব রয়েছে তাই চট্টগ্রামকে অস্থিতিশীল করতে দুই দেশ একসাথে কাজ করলেও অবাক হওয়ার মতো কিছু হবে না। আর তারা ফেনী জেলাকে সংকটে ফেলে ঢাকা এবং চট্টগ্রামকে আলাদা করে দিতে পারে। তো এই যে ধারণাকৃত একটি সমস্যার কথা বললাম, এইটা সমাধান করার জন্য 2টি কাজ করতে হবে। প্রথমত ভারতের উপরে বাংলাদেশের নির্ভরতা কমাতে হবে এবং স্বাভাবিক সম্পর্কে যাওয়া লাগবে। এবং 2 নম্বর বিষয়টি হচ্ছে চীনকে তাদের পছন্দের কিছু প্রকল্প দিয়ে এইটা বুঝাতে হবে যে বাংলাদেশ পুরোপুরি আমেরিকাপন্থী হয়ে যায়নি। আর এটা করলে ডিপ্লোমেসিতে একটি ভারসাম্য আসবে। বাংলাদেশকে ব্যালেন্স আনতে হলে বেসিক্যালি 4টি কাজ করতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে মেডিকেল সার্ভিস। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 লাখ মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়। তবে অবাক করা বিষয়টি হচ্ছে বাংলাদেশের মেডিকেল শিক্ষা কিন্তু ভারতীয় মানের। ভারত থেকে প্রায় প্রতি বছর 1 থেকে 2,000 শিক্ষার্থী বাংলাদেশে ডাক্তারি পড়তে আসে, কিন্তু বাংলাদেশের চিকিৎসা সেবা ওই মানের হয়ে ওঠেনি। হাসিনা সরকার বারবার মেডিকেল ভিসা কিভাবে দ্রুত পাওয়া যায়, মেডিকেল ভিসা কত বেশি পরিমাণে পাওয়া যায়, এই সকল বিষয় নিয়ে কাজ করেছে, কিন্তু বাংলাদেশের চিকিৎসা সেবায় যে হাজার হাজার সিন্ডিকেট, হাসপাতালে হাজার হাজার অনিয়ম, এইসব নিয়ে কাজ করেনি। বলতে গেলে পাছায় কাপড় নেই, মাথায় কাপড় দিয়ে বসেছিল। আধুনিক যুগে এসেও বাংলাদেশের প্রতিটি জেলা হাসপাতালে স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের ডাক্তার বসে না, অথচ এই 2টি রোগ এখন বাংলাদেশের কমন রোগ। যেহেতু বাংলাদেশের মেডিকেল শিক্ষার মান ভালো তাই বাংলাদেশের হাসপাতালের সেবা বৃদ্ধি করলে এবং জেলা পর্যায়ে কোয়ালিটি ডাক্তার এবং যন্ত্রপাতি সরবরাহ করলে খুব অল্প সময়ে মেডিকেল সেবায় বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারে। হাসপাতালে ডাক্তারের সংখ্যা বৃদ্ধি এবং মেডিকেল সিন্ডিকেট ভেঙে দিতে পারলে বাংলাদেশের মানুষকে আর ভারতে চিকিৎসার জন্য যেতে হবে না। বছরে 25 লাখের সংখ্যাটা তখন প্রায় অর্ধেক নেমে যাবে, কিন্তু গত 15 বছরে এই সংখ্যাটা আরো বেড়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রয়োজনীয় তেল, মশলা ইত্যাদি সামগ্রী ভারত থেকে আমদানি করা হয়। এই পণ্যগুলো বাদ দেওয়াটা আসলে কঠিন, যেহেতু অনেক কিছুতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ না। তাই সহজ এবং দ্রুত সময়ের মধ্যে পেঁয়াজ, তেল এসব আমদানিতে ভারত বাংলাদেশের সব থেকে সহজ পদ্ধতি। এই জিনিসগুলো কিন্তু অন্য দেশ থেকে আনা যায়, এতে খরচ কিছুটা বৃদ্ধি পাবে, কিন্তু ভারত থেকে আমদানিতে যে সিন্ডিকেট, তাতে বাংলাদেশের প্রয়োজনের থেকে অনেক বেশি পণ্য আমদানি করতে হয় এবং কৌশলে বাংলাদেশের দেশীয় প্রোডাক্ট না কিনে কৃষকদের উৎপাদনে নিরুৎসাহিত করা হয়। এই সিন্ডিকেটের কাজ বন্ধ করতে হবে। অবাক করা বিষয়টি হচ্ছে বাংলাদেশের অনেক চিনি কলে চিনি পড়ে থাকে, কিন্তু ব্যবসায়ীরা ভারতীয় চিনি এনে বিক্রি করে আর বাংলাদেশের নিজস্ব চিনিগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে অনেক চিনিকল বন্ধ হয়ে গিয়েছে। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সেক্টরে যদি কাজ করা যায় তাহলে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি অনেকটা কমে যাবে। 3 নম্বর বিষয়টি হচ্ছে চীনের যে বিনিয়োগ রয়েছে সেগুলোর সার্টেনটি নিশ্চিত করতে হবে। চায়না বাংলাদেশের যেসব জায়গায় কাজ করতে আগ্রহী সেই সকল কাজের বেশ কয়েকটি চীনকে দিতে হবে। সেটা হতে পারে মংলা বন্দর উন্নয়ন কিংবা তিস্তা প্রকল্প। আমার মনে হয় তিস্তা প্রকল্প দেওয়া উচিত। আপনারা কারা কারা আমার সাথে একমত কমেন্ট করে জানান। এতে করে চায়না ভারতের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হবে না। চতুর্থ বিষয়টি হচ্ছে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত যে রাস্তাতে ত্রিপুরা থেকে পানি ভেসে আসে সেই পথটুকুতে বেশি বেশি ব্রিজ বানাতে হবে এবং সেখানে উঁচু করে রাস্তা নির্মাণ করতে হবে। এবং ত্রিপুরা থেকে যে সকল নদী বাংলাদেশে নেমে এসেছে প্রত্যেকটা নদী সরকারি উদ্যোগে খনন এবং অধিক পরিমাণে পানি যাতে খুব সহজেই সমুদ্রে নেমে যেতে পারে সেই রকম ব্যবস্থা করতে হবে। কুমিল্লা এবং ফেনী থেকে সমুদ্র খুব একটা দূরে না, এতে করে পরবর্তীতে যে কোনো বন্যায় ঢাকা এবং চট্টগ্রাম বিচ্ছিন্ন হবে না। বাংলাদেশের এত বড় একটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে শত্রুতা সম্পর্কে না গিয়ে দুই দেশের প্রাপ্য অধিকারগুলো যদি সমান সমান করে ভাগ করে নেওয়া যায় তবে সেটা দুই দেশের
দেশের জন্যই ভালো এবং এই সমান সমান সম্পর্কে যাওয়ার জন্য বাংলাদেশকে প্রচুর পরিমাণে ভারত নির্ভরতা কমাতে হবে। আর ভারতের উচিত কেন বাংলাদেশের মানুষ এতটা ভারত বিরোধী হয়ে যাচ্ছে সেইটার মূল কারণ খুঁজে বের করা এবং সমাধান করা। প্রতিবেশী দেশ হিসেবে স্বাভাবিক সম্পর্ক থাকাটা দুই দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক। সুবিধা বিনিময় করে দুই দেশে লাভবান হতে পারে। যেমন বাংলাদেশ ভারতকে রেল ট্রানজিট দিবে 7 সিস্টার্সে যাওয়ার জন্য, আবার ভারত বাংলাদেশকে ট্রানজিট দিবে নেপাল এবং ভুটানে যাওয়ার জন্য। এটা হচ্ছে সমান সমান সম্পর্ক। আশা করছি দুই দেশ এভাবে এগিয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, টেক কেয়ার।